আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নাস্তা বানানো শেষ করে ঘরের অন্যান্য কাজও শেষ করে ফেলেছি। এবার চলে আসলাম কিচেনে। এই তো দেখতে পাচ্ছেন একটা জোড়াতালি দেওয়া ফ্যান। আসলে ফ্যানটা ভালোই, খুব ভালো কাজ হয় আমার ফ্যানটা দিয়ে। এটা কিচেনে থাকে। তো কিছুদিন আগে আমার বড় ছেলে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানে একটা পার্টস ছিল যেটা এই পেছনের পার্টটাকে আটকে রাখতো, সেটা ভেঙে ফেলেছে। তো হঠাৎ করে ওই টাইমে ওর বাবাও ছিল না, আমি কি করব ভেবে না পেয়ে এইভাবে করে জোড়া লাগিয়েছিলাম। তো ভালোই কাজ হচ্ছে। আর মধ্যবিত্ত সংসারে যদি আপাতত কোনো কাজ চলে যায় সেটার অগ্রগতি খুব একটা হয় না। আর যেহেতু কিচেনের এক পাশে পড়ে থাকে, কিন্তু এটার কাজ অনেক বেশি। আমি যতক্ষণ কিচেনে কাজ করি ততক্ষণ এটা আমাকে একদম ঠান্ডা বাতাস দেয়। তো এটা বেশ ময়লা হয়েছে, আমি এটা পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। পাখাটা তো পরিষ্কার করে ফেললাম, আর এবারে খাঁচাগুলো পরিষ্কার করব। আমি সেজন্য মাজুনি দিয়ে, নরম যে মাজুনি আছে এগুলো দিয়েই খুব ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে। ডিটারজেন্ট পাউডার নিয়েছি, ভীম নিয়েছি। আর ময়লা যতটা না হয়েছে তার থেকে আঠালো ভাবটা হয়েছে বেশি। আঠালো ভাবের কারণে ময়লাটা একদম আটকে ছিল। তো এভাবে করে পরিষ্কার করার পর দেখি যে একদম যেখানে অল্প জায়গাটার মধ্যে আমার মাজুনিটা যায় নাই, সেখানে আমি ব্রাশ দিয়ে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে হবে কি, ময়লাগুলো সব উঠে যাবে। আর এই যে জায়গাটাতে মাজুনিটা যাচ্ছে না সেখানে তো ময়লা থেকেই যাবে। আর এই ফ্যানটার বয়স কিন্তু অনেক হয়েছে। আমার বড় বাবাটা যখন 6 মাসের ঠিক তখন এই ফ্যানটা আনা হয়েছিল। অনেক গরম লাগতো এবং কারেন্ট চলে যেত, সেজন্য এটা চার্জার ফ্যান হিসেবে আনা হয়েছিল। তবে এখন আর চার্জ থাকে না বলে এটা আমার অনেক বেশি কাজে লাগতেছে। আর যে জায়গাটা ফাঁকা ফাঁকা জায়গা ময়লা আটকে আছে সেই জায়গাগুলো আমি সব ব্রাশ দিয়ে ডলে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এবারে একটা ভেজা কাপড় দিয়ে আমি পুরো জায়গাটা মুছে নিচ্ছি। একদম চকচকে হয়ে যাচ্ছে, আর বোঝাই যাচ্ছে না যে ফ্যানটা এত দিনের। আসলে প্রত্যেকটা জিনিসের একটা স্মৃতি থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। আর যেহেতু উপরে বা ভেতরে বিভিন্ন পার্টস থাকে সেজন্য ভেতরে আর এই সাইডটায় পানি দিইনি, ভেজা কাপড়টা দিয়ে মুছে নিয়েছি। তো এবারে আবার আমি একদম পার্ট বাই পার্ট সব কিছু লাগিয়ে আবার দড়ি দিয়ে বেঁধে দিয়েছি কিন্তু পেছনে। তো যাক, কাজটা চলতেছে, দেখা যাক কতদিন চলে। যখন একদম অচল হয়ে যাবে তখন তো একটা ব্যবস্থা করতেই হবে। এই যে দেখুন, ফ্যানটা কিন্তু একদম চকচকে হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ বাতাসটা একদম ঠান্ডা, খুব শান্তিতেই কাজ করা যায় এটা চালিয়ে। তো যাই হোক, ফ্যান তো পরিষ্কার করা হলো। আর আমার আপুদের সঙ্গে একটা জিনিস শেয়ার করাই হচ্ছে না। সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে অনলাইন থেকে যে সুতা এনেছিলাম তার ভিডিও দেওয়ার পর কয়েকটা আপু আমাকে বলেছিল কমেন্টে যে কি কাজ করেছো সেটা কিন্তু অবশ্যই দেখাবা। আসলে হয় কি, প্রত্যেকটা কাজই করছি, অনেকগুলো কাজই করেছি, কিন্তু কোনো কাজই দেখানোর মতন হয়নি। কারণ সব কাজই 80%, কোনোটা 60%, কোনোটা 50% হয়ে আছে। 100% কোনোটাই শেষ করতে পারিনি। এটাও 100% হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তবে যতটা হয়েছে দেখানোর মতো হয়েছে বলে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে। এভাবে করে আগে ফুলগুলো তৈরি করেছিলাম, পাতাগুলো তৈরি করেছিলাম, তারপরে সব কিছু জোড়া লাগিয়ে একটা কুশন কাভার তৈরি করেছি। আমার যে আপু বা ভাইয়ারা এখনও ভিডিওটি দেখছেন, জানি না কারা দেখছেন এখন পর্যন্ত, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের এই কুশন কাভারটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে নতুন করে
কাজ করার উৎসাহ যোগায়। আর এমনও তো হতে পারে আপনাদের কমেন্ট পড়ে আমি একদম খুব গতিতে সব কাজগুলো শেষ করে ফেলেছি। আসলে আমার বাসায় কেউ আসলে আমার কাজগুলো দেখে খুব প্রশংসা করে, আর আপনারাও অনেক প্রশংসা করেন। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন, সবারই ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই এখনও কাজ বাকি আছে, চেন লাগানো, কাপড় লাগানো, তো সেটা করে অবশ্যই ফাইনাল লুক দেখাবো। আর বিশ্বাস করবেন না, মোবাইলে কিন্তু একদমই সুন্দর ওঠে নাই, বাস্তবে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে। নিজের কাজ নিজের কাছেই দেখে ভালো লাগছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে এইভাবে সেট করব, কিন্তু আসলে এত কষ্ট, এটা আর পারবো না শেষ করতে, এটা একটাই থাকুক। আর আসলে হয় কি, ছোট ছেলে আছে, বড় ছেলে আছে, তারপর সংসার, ইদানিং তো অনেকের ভিডিও দেখা থাকে, নিজের ভিডিও তৈরি করা, এডিট করা, ভয়েস দেওয়া, আবার লাইভ করি, তারপরে অন্যদের লাইভে সময় দেওয়া, সব কিছু মিলিয়ে এত হিবিজিবি কাজ। হয়তো অনেকেই পারে, অনেকে অনেক কিছু পারে, কিন্তু আমি আপাতত এগুলো আর ওইভাবে করতে পারছি না। তারপরে অনেক দিন ধরে ধরে একটু একটু করে করি। আর ইদানিং হয় কি, আমার প্রচুর চোখে ব্যথা করে। এখন যে ভয়েসটা দিচ্ছি, এখন বাজে রাত 1টা, এবং প্রচুর চোখে ব্যথা করছে, মাথা ব্যথা করছে। তো এত বেশি কিছু করলে, বেশি সমস্যা হলে আমার মানে বকা দিবে, তো সেজন্য আসলে অল্প অল্প করে করি, তারপরেও সমস্যা হয়ে যাচ্ছে, এই আর কি। কিচেনে চলে আসলাম। শুধু তো কাজকর্ম দেখালে চলবে না, রান্নাবান্না খাওয়াও তো করতে হবে, তাই না? গত ভিডিওতেও দেখিয়েছি আম কাটা বা মাখানো। তো বড় ছেলে বলে গেছে যে আম্মু একটু আম মাখিয়ে রেখো, আমি এসে খাবো। তো ভাবলাম যে এখন মাছে হাত দিতে হবে, তো আগে থেকে যদি আমি আমটা মাখিয়ে না রাখি তাহলে মাছের গন্ধ আসবে। সেজন্য আমি আগে আম কেটে মাখিয়ে নিচ্ছি। আর আমগুলো একটু নরম হয়ে গিয়েছিল, তো একদম আলতোভাবে ধরলেই গলে গলে যাচ্ছিল, খুব ভালো লেগেছে। আর অ্যাসিডিটির প্রবলেমের জন্য আমি মরিচ দিইনি। আমি এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকে মরিচের গুঁড়া দেয়, তবে আমি খুব একটা দেই না। আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে হয় কি, মাছের মধ্যে মশলাটা বা লবণটা ঠিকঠাক মতো ঢুকে যায়। আর এবারে দেখি কি কি সবজি এনেছে। অবশ্যই আমি বলে দিয়েছিলাম যেগুলো, ঠিক সেগুলোই এনেছে। আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মরিচের বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে। আর এই মরিচগুলোতে না একটু ঝাল নেই, যার কারণে মরিচের পরিমাণটা একটু বেশিই লাগে। আমি এবার এটা এই স্ট্রেনারে করে রেখে দেব। নিচ থেকে পানিটা ঝরে যাবে আর উপর থেকে পানিটা শুকিয়ে যাবে। তো আমি এখন চুলাইতে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিব। আর আজকে কিন্তু আগে থেকে আমি কোনো কাজ করে রাখিনি, এই যে মাছটা ভাজতে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নেব। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারেন, আমি কিন্তু বসে রান্না করি ইনফ্রারেড চুলাটাতে। এজন্য হয় কি, এক হাত দিয়ে নেড়ে দেওয়া যায়, আবার নিচ থেকে কাটাকাটির যদি কোনো কাজ থাকে সেটাও করে নেওয়া যায়। আর ফ্যানটা তো চালিয়েই কাজ করি, কষ্ট অনেকটাই কম হয় আলহামদুলিল্লাহ। আমি পটলটা কেটে নিচ্ছি, আর এপাশ থেকে মাছটা মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি। আর যদি গ্যাসের চুলায় রান্না হয় সেক্ষেত্রে সব কিছু একবারে রেডি করে 2 চুলাতে দিয়ে দিই, তাও একসঙ্গে হয়ে যায়। কিন্তু গ্যাসের চুলায় তো বারবারে ওঠা বসা করতে একটু কষ্ট হয়। আর আমি কিন্তু ছুরি দিয়ে কাটাকাটি করতে একদম অভ্যস্ত নই, বটি দিয়েই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি নামিয়ে নিলাম। আজকে একটু বেশি করে মাছ ভাজি করেছি, আমার ছেলের জন্য মাছের ভর্তা বানাবো বলে। এদিকে আমি কয়েকটা জিরা একটু ভেজে নিলাম, একটা ফ্লেভার না আসা পর্যন্ত আর কি। একটা গরম জায়গায় রেখে দিব, এটা একটু বেটে নিব। এবারে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা। যেহেতু তরকারির পরিমাণ একদম কম, তো
তো মশলার পরিমাণও তো অবশ্যই কম হতে হবে, বেশি মশলা হলে তো খেতে ভালো লাগবে না। তার মধ্যে এবারে শুকনো মশলা যেমন হাফ চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি তরকারি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যারা ইনফ্রারেড বা ইন্ডাকশনে রান্না করেন তারা যদি ইন্ডাকশনে সব পাতিল হয় না, আর ইনফ্রারেড চুলায় সব পাতিল ব্যবহার করা যায়, তারপরেও যদি স্টিলের কড়াইটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে খুব দ্রুত তাপটা ছড়ায় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়। আমি খেয়াল করে দেখলাম আর কি। আমি অনেক ধরনের পাতিলে রান্না করি, তবে এই পাতিলটায় রান্না করা যে এত দ্রুত হয় মনে হয় যে একদম যে খড়ির যে চুলা সেই চুলাটাতেই রান্না হচ্ছে। তো আমি কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ পরে একদম পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর দেখি যে একদম আলু এবং পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। তো আমি কিন্তু বসে নেই, এই যে মাঝে মাঝে কাজগুলো দেখছেন, এর ফাঁকে ফাঁকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি অন্য একটা রেসিপির জন্য। তার সাথে মাছগুলো মাঝে মাঝে বেছে নিচ্ছি, যেহেতু বসে থেকে তো লাভ নেই, এই জন্য একটা না একটা কাজ করছি। ঢাকা দিয়ে রেখে দিলাম, এই যে একদম বলক উঠে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর কিছুক্ষণ রান্না করার পর যখন আমার পছন্দ মতো ঝোল হবে তখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর যেহেতু ঝোল ঝোল তরকারি, সেজন্য ঝোলটা একটু বেশিই রাখবো, ঝোল খেতে খুব ভালো লাগে। জিরার গুঁড়া দেওয়াতে এই রেসিপিটার টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। তো সেজন্য আমি জিরাটা গুঁড়া করে নেব এখন। এটাকে আমরা হামনদিস্তা বলি, তবে অঞ্চল ভেদে নামের ভিন্নতা থাকতেই পারে। মুরব্বীরা এটাতে পান বেটে খায়, আর আমি বিভিন্ন শুকনো অল্প অল্প যে মশলাগুলো এভাবে আমি ব্যবহার করি সেগুলোই আমি এটাতে বেটে নিই। তো ব্যাস, আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। একটু পাতলা পাতলা ঝোল আছে, তবে কিছুক্ষণ পরে আরও একটু কমে যাবে, কারণ আলু আছে, আলুটা একটু পানিটা ঝোলটা টেনে নেবে। আর উপর থেকে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। যারা এটা কখনো খাননি, ঝোল তরকারিতে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর কি, তারা একবারের জন্য হলেও ট্রাই করবেন, দেখবেন তরকারিটার টেস্ট বহু গুণে বেড়ে যাবে। তো এবারে যেহেতু আমি মাছের ভর্তা বানাবো, তাই কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আসলে তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল, আসলে ছেলের জন্য করব তো সেজন্য বেশি মরিচ দিইনি, 4টা মরিচ। আর এই মরিচগুলোতে একটুও ঝাল নেই, বড় বড় মরিচ কিন্তু ঝাল কম। তো চুলায় আমি আবার তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে কেটে রাখা কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটু শুকনো মরিচের গুঁড়া দিব। তো দেখি যে মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি আবার মরিচের গুঁড়াটা ভরে নিলাম। সাধারণত আমরা ভাজি করার মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা দেই না, তবে বললামই তো এই কাঁচা মরিচে একটুও ঝাল নেই, সেজন্য একদম ঝাল না হলে খেতে ভালো লাগবে না বলে একটু মরিচের গুঁড়া দিয়েছি। এবারে আমি এপাশ থেকে নাড়াচাড়া করব শুধু, আর নিচে অন্যান্য কাজগুলো করে নিব। মাছটা বেছে নেব, তাহলে এই পাশ থেকে ভর্তাটাও আমি করে ফেলতে পারবো, যাতে করে কোনো সময় নষ্ট না হয় আসলে। এই তো এবারে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে কালীবাউস মাছের ডিম। এবারে এর মধ্যে কোনো পানি বা রসুন বাটাটা কিছুই আমি দেইনি, একদম শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ। এবারে নিচ থেকে শুধু নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এপাশ থেকে আমি ভর্তাটাও করে নিলাম। ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, আর এপাশ থেকে আমার ভাজিটা হয়ে গিয়েছে। এবার আমি মাছের ডিমের ভাজিটা নামিয়ে নিলাম। ব্যাস, এবার টেবিলে পরিবেশন করে দিচ্ছি। এই তো আজকের রেসিপি, পটল আলু মাছের ঝোল, মাছের ডিম ভাজি আর ছেলের মাছের ভর্তা। যেহেতু এখন কেউ খাবে না, তাই খাবারটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি ফ্রেশ হয়ে আসার পর তারপর সবাই একসঙ্গে খাবো ইনশাল্লাহ। তো অনেকটা সময় চলে গিয়েছে, তার মধ্যে বিকালে আমরা একটু মা ছেলে বের হয়েছিলাম। তো ছেলে পুরি দেখে পুরি খেতে চাইলো, এই যে ছেলের নাস্তা হিসাবে পুরি নিয়ে আসলাম।
তো সবাই ভালো করে খেয়েছে মজা করে। আজকে আর ভিডিওটা বাড়াবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।